জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে ৩৭,০০০ কোটি টাকা। পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু বিতরণ নিয়ে ৯/৬-এর অভিযোগ। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। অর্ধেক চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে চলছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল। ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের দৌরাত্ম্য। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি জিম্বাবুয়ে বাংলাদেশ। ক্রিকেট সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ কোচ সিমন্সের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। চলতি মাসের প্রথম ২৬ দিনে ২২৭ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ২৭,৭০৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২,০৭০,০০০ ডলার রেমিটেন্স। প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলার বা ১,০৬৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক জানায়, মার্চ মাসে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল ৩২৯ কোটি ডলার বা ৪০,১৩৮ কোটি টাকা। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে ৩৭,০০০ কোটি টাকা, আর এই সময়ে মূল্য সূচক কমেছে ৮০০ পয়েন্ট। এই অবস্থায় পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। এজন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। রেজা খানের প্রতিবেদন। শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণের দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার। এখন তার চাইতে বেশি যাচ্ছে। ১০০ টাকা শেয়ার কেন ৩০ টাকা? লাগাতার পুঁজি হারিয়ে এভাবেই ক্ষোভ জানান অনেক বিনিয়োগকারী। শেয়ার বাজারের পরিস্থিতি কোনো সমাধান নাই, এটা কেমন লজ্জাজনক ব্যাপার না? ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, তাই না? তার সারা বিশ্বে তার সুনাম আছে, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিকে সে অবজ্ঞা করে কেন? তলানিতে বাজারের অবস্থা ভালো না। গেল বছরের আগস্ট মাসে ডিএসসির বাজার মূলধন ছিল ৭,১,০৭৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা, আর এখন তা দাঁড়িয়েছে ৬,৬৩,৪৫০ কোটি ১৪ লাখ টাকায়। এই সময়ে মূলধন কমেছে প্রায় ৩৭,৫০০ কোটি টাকা। শেয়ার মার্কেটে যে একটা আস্থা আছে, সেই আস্থাটা এখন পর্যন্ত আনতে পারেনি। এই মার্কেটে আর নতুন করে কোনো বিনিয়োগকারী তো আসবেই না। আর গেল আগস্টে ডিএসইএক্স সূচক ছিল ৫,৭৭৮.৬৩ পয়েন্ট, তা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৪,৯৭২.৫৯। এই সময়ে সূচক কমেছে ৮০০ পয়েন্ট। গেম তো আগে আরো ১৫ বছর আগের থেকেই চলতেছে। এই গেম খেলা যে কবে শেষ হবে? নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। ৮ মাস গত হয়েছে, টাস্ক ফোর্সের উপরে নির্ভর করে এসইসি কোনো কাজ করে নাই। এই ভলিউমে যারা কন্ট্রিবিউট করে সেই সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছেন। এখন ওই লোকগুলা, ওই বিনিয়োগকারীরা জানেই না ৮ মাস হয়ে গেল যে কেন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া শেয়ার বাজার বাঁচানোর বিকল্প নেই বলেও জানান তিনি। যে বিনিয়োগকারী এই বাজারের মূল চালিকা শক্তি, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওরা মরা মানুষের মতো, ইসিজির মতো হয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও ওই অনুষ্ঠানে অংশ নেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। শনিবার রোমে ডক্টর ইউনূসের হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকেন।
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে তাদের মধ্যে বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের বর্তমান অবস্থা ও লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু বিতরণের সদস্য তালিকা নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে। রয়েছে গরুর ওজন এবং দামের অনিয়ম নিয়েও অভিযোগ। তালিকা থেকে অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই বাদ পড়লেও উঠে এসেছে প্রভাবশালীদের নাম, তবে তা মানতে নারাজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০ মার্চ ১০২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১০২টি গরু বিতরণ করা হয়। ৮৩ কেজি ওজনের প্রতিটি গরুর মূল্য ৩৬,০০০ টাকা এবং ১০০ কেজির ওজনের মূল্য ৫০,০০০ টাকা ধরা হয়েছে। এই সব গরুর খরচ ধরা হলেও প্রতিটি গরুর ওজন এবং দামের মাঝে নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এছাড়া খরচ বাবদ টাকা না দেওয়ার পাশাপাশি উল্টো তাদের কাছ থেকে ভালো গরু দেওয়ার কথা বলে ৩ থেকে ৬,০০০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে বঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে। ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী অনেক অসহায় ব্যক্তি আছেন আমাদের এই এলাকায় কালিয়াকৈরে, কিন্তু তারা বঞ্চিত হয়ে চলতে পারে, যাদের প্রয়োজন নাই তারাও এই গরুগুলো পাইছে। ৫,০০০ টাকা নিছে, ওগুলো কয় যে যদি টাকার কথা কস, মুখ যদি বন্ধ না রাখস তাহলে তো গরু নিয়ে যাম ১০-১২,০০০ করে টাকা দিয়ে তো গরু নিয়ে অন্য মাসের দিব বলে আঙ্গুথানে গরু নিয়ে। যারা গরিব এরা অবহেলার পাত্র, এরা পাওয়ার যোগ্য, কিন্তু আসলে কিছু কিছু টাকার বিনিময় দেখা যায় হয়তো অনেকজনের দিয়ে ফেলায়, এই ধরনের সিন্ডিকেট করে এরা। আমাকে তো দেয় না, আমরা গরিব মানুষ, আমাকে মনে করেন পিছনে পড়ার লোক, আমাকে দেহন লাগে, আমরা দিন আই না দিন খাই, আমরা কিছুই পাই না। সরকার থেকে আমাকে অনেক অনেক অনুদান আহে, কিন্তু আমরা পাই না। এই প্রকল্পের সদস্য তালিকা নিয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হয়নি বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই প্রকল্পের যে ফিল্ড ফ্যাসিলিটেটর সে কাজ করেছে এবং সে খুব দৃঢ়ভাবে আমাকে বলেছে এখানে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো রিপিটেশন নাই, যারা পেয়েছে তারা পাওয়ার যোগ্য। গরু বিতরণে অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানালেন প্রকল্প সভাপতি। প্রকৃতপক্ষে খুবই গরিব তাদেরকে না হয়ে যারা আপনার আছে সমাজের সচ্ছল আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা পেয়েছে। অর্থের বিনিময়ে যদি এরকম করে থাকে তাহলে আমরা মাঠ পর্যায়ে যে কর্মীরা কাজগুলো করেছে তাদের মাধ্যমে নামগুলো সংগ্রহ করা হয়েছে, আমরা তাদের সাথে কথা বলে যদি সম্পৃক্ত এরকম কাউকে পাই তাহলে তারা আমাদের প্রকল্পের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত দরিদ্র অসহায় মানুষ সরকারি এই অনুদান পাবে এমনটি আশা বঞ্চিতদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রয়োজনের তুলনায় অর্ধেক চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। অন্যদিকে হাসপাতালটি পুরো দখল করে রেখেছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র। বিষয়টি স্বীকার করলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক নিজেই। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের একমাত্র ভরসাস্থল গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে ৬৭ জন চিকিৎসকের পদ থাকলেও চিকিৎসক আছে মাত্র ৩৭ জন। গত ১৭ বছরেও পূরণ হয়নি বাকি ৩০ জন ডাক্তারের পদ। এছাড়াও অন্যান্য সমস্যার পাশাপাশি চিকিৎসা নিতে এসে পড়তে হয় দালালদের খপ্পরে। আপনারা চলে যাচ্ছেন কেন? বিশেষ করে মেডিসিন ও কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে ডাক্তার না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের। রোগী দেখা বাদ দিয়ে ডাক্তাররা নিজেদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। অনেক ডক্টর আছে যারা কিনা এখানে সময় কম দিচ্ছে এবং তাদের প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে সময় বেশি দিচ্ছে। হাসপাতালটিতে ইকো, এমআরআই, সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। অভিযোগ আছে হাসপাতালে কর্মরত কেউ কেউ দালাল চক্রের সঙ্গে জড়িত। টিকিট কাটার পরে দালালের মাধ্যমে আমাদের ঢোকা লাগে। দালালে কয় বাইরে রিপোর্ট করাবো, কয় বাইরে রিপোর্ট করাবো, এই নিয়ে টানাটানি করে। চিকিৎসা সেবা ব্যাহত সহ রোগীদের ভোগান্তির কথা স্বীকার করলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জনবল যে তথ্য, এই তথ্যগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠায় এবং এর মধ্যেও উল্লেখ করে পাঠায় যে এই পদগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজন।
কিন্তু সেই পদগুলো পূরণ হচ্ছে না। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকলে চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং বিশেষ করে যারা গরিব রোগী আসেন তারা তো বাইরে চিকিৎসা নিতে পারেন না, ফলে তাদের ক্ষেত্রে এই অসুবিধাটা আরো বেশি করে। প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও দালাল মুক্ত করে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছেন সহকর্মী মাসুদ পারভেজ। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মাসুদ, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় কি বলছেন রোগীরা? সমস্যা সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। জেনারেল হাসপাতালের ঠিক জরুরি বিভাগের সামনে, এবং এই হাসপাতালটি এর আগে 100 শয্যা বিশিষ্ট ছিল। 2000 সালে হাসপাতালটিকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হিসেবে উন্নীত করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন থেকেই 67 জন অভিজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র 37 জন। বিগত 25 বছরে এখানকার যে চিকিৎসক সংকট, এটার কোনো সমাধান করতে পারেনি, বিগত সরকারের আমলেও হয়নি। এর জন্য আসলে এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণত এখানে মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের কোনো ডাক্তার না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের। কারণ সরকারি হাসপাতালে কিন্তু অসহায়, দরিদ্র, খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা আছেন বেশিরভাগই তারা কিন্তু সরকারি হাসপাতালে অল্প খরচে চিকিৎসা নিতে আসে। আর এখানকার যে সমস্যা, যে ডাক্তাররা এখানে কর্মরত আছেন যে কজন, তারাও যে বহির্বিভাগে সকাল 9টা থেকে রোগী দেখার কথা থাকলেও দুপুর 12টা গড়িয়ে গেলেও বেশিরভাগ রুম দেখা যায় ফাঁকা পড়ে আছে, অথচ তাদের রুমের সামনে শত শত রোগী লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। অনেকে ডাক্তার না দেখাতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেককে। এছাড়াও আরো জানিয়ে রাখি, এই হাসপাতালটিতে যে পরীক্ষার জন্য, যে রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান, এমআরআই সহ বিভিন্ন যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে কার্ডিওলজি বিভাগে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যে বেসরকারি ডায়াগনস্টিকের যে দালাল চক্র আছে, এরা কিন্তু এখানে সেই সুযোগটা নিচ্ছে। এবং অভিযোগ রয়েছে এখানকার হাসপাতালে কর্মরত আউটসোর্সিং এ যারা চাকরি করে তারা এই দালাল চক্রের সাথে জড়িত, এবং ডাক্তার প্রেসক্রিপশন করার পরেই তারা দালালদের হাতে তুলে দিচ্ছে রোগীদের। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার সেবা প্রত্যাশী মানুষ যারা আছে তাদের। ধন্যবাদ। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকা সরাসরি আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে পাটগ্রামে তৃতীয় দিনের মতো চলছে রেলপথ অবরোধ। এ কারণে বন্ধ রয়েছে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল। এতে 3 দিন ধরে জেলা শহরের সাথে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটের কারণে আন্দোলনকারীদের দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তীব্র ইঞ্জিন সংকটের কারণে আমাদের যে ঢাকা বুড়িমারি ট্রেনটা চলার কথা, সেটা বুড়িমারি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ট্রেনটি আপাতত লালমনিরহাট পর্যন্ত চলাচল করছে। তো কিছু লোক সেটা আসলে ওনারা বিষয়টা বুঝতে যাচ্ছেন না, ওনারা এই মুহূর্তেই চান, যার ফলে ওনারা ওনাদের উদ্যোগে পাটগ্রাম স্টেশনে ওনারা রেলপথ অবরোধ করেছেন। লাইনের উপরে তারা চেয়ার টেবিল এবং অসংখ্য মানুষ তারা জড়ো করেছেন। তো সেই কারণে আসলে আমাদের ট্রেন পরিচালনার এরকম একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সুমন খানের কাছ থেকে। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, পাটগ্রামে তৃতীয় দিনের মতো রেলপথ অবরোধ চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ছিলেন যে আসলে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে কিন্তু প্রথম আন্দোলনটি শুরু হয়। আজকে কিন্তু আন্দোলনের দ্বিতীয় দিন, গতকাল সকাল 10টা থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছে। পাশাপাশি আন্দোলনের দ্বিতীয় দিনে কিন্তু আজকে অনির্দিষ্টকালের জন্য
আন্দোলন অবরোধ, রাস্তা, রেলপথ, সড়কপথ সব অবরোধ করে রেখেছে। আমি পাশাপাশি যদি বলি যে আজকে কিন্তু এই রেলপথ, সড়কপথ, বুড়িমারি আন্তনগর ট্রেনটি চালুর দাবিতে পাশাপাশি আজকে পাটগ্রামও কিন্তু এই অবরোধ অংশগ্রহণ করবে, পাশাপাশি লালমনিরহাট সদরও কিন্তু অংশগ্রহণ করবে। আমি যদি একটু বলি যে আজকে এই আন্দোলনকারীর একজনের সঙ্গে যে আসলে এখনো পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ আপনাদের কোনো সাড়া দিল কি না, সেই ক্ষেত্রে আপনাদের যদি সাড়া না পান তাহলে আপনারা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা গতকালকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ধরনের প্রশাসন থেকে বা রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি। তার ধারাবাহিকতায় আজকে আমরা আবারও দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালে আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় আজকে আন্দোলন করছে এবং আমাদের ঢাকাস্থ যারা লালমনিরহাট অধিবাসী আছে তারাও ওখানে একটা মানববন্ধন করবেন এবং আমরা জনগণের সঙ্গে আছি, জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি পূরণ করব। আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি আপনারা আমাদের দাবির যৌক্তিক দাবিগুলো আপনারা পৌঁছে দেন ঊর্ধ্বতন মহলে, যেন আমরা এটার একটা প্রতিকার, আশু প্রতিকার পাই। আমরা কোনো জনদুর্ভোগ চাই না, আমরা স্বেচ্ছাধীনভাবে কোনো জনদুর্ভোগের সম্মুখীন কাউকে করতে চাই না। তবে আন্দোলনের ধারাবাহিকতায় আমাদেরকে এই অনির্দিষ্টকালে আন্দোলনটা করতে হচ্ছে, বিধায় আমরা এই অনির্দিষ্টকালের আন্দোলনটা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হয়। ধন্যবাদ। আসলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালু দাবিতে তারা কিন্তু এই সড়ক অবরোধ করেছেন। পাশাপাশি যদি এই দাবি আদায় না হয় তারা কিন্তু আরো কঠোরত্ব আন্দোলন ঘোষণা করবেন, এমনটাই কিন্তু বলছেন আন্দোলনকারীরা। এখানে কিন্তু সর্বদলীয় লোকজন কিন্তু পেশাজীবী, শ্রমজীবী, সেই সাথে ছাত্র জনতা সবাই কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে। তারা একটাই দাবি যে লালমনিরহাট এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসের দাবিতে তারা এই সড়কপথ, রেলপথ অবরোধ করেছে। তবে তারা বারবার একটা কথাই বলছেন যে দাবি না হওয়া পর্যন্ত এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন। সুপ্রা, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সড়ক এবং রেলপথের সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর নো কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলিতে নিহত পাবেলের হত্যাকারী মাদক ব্যবসায়ী মাইশার আহমেদ বাবুর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার তালা উপজেলা খাদ্য গুদাম বড় মৌসুমে ধান চাল সংগ্রহে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল উদ্বোধন করেন। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। দিনাজপুরে পার্বত্যপুরে নেসকো লিমিটেড বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন প্রিপেড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিহাবুদ্দিন। চলতি মৌসুমে সরকারিভাবে 8,931 মেট্রিক টন ধান, 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে জামালপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। জামালপুরে মেলদহে আকপাইলার টেঙ্গেপাড়া গ্রামের সাইফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নোয়াখালীর হাতিয়া উপজেলা জাহাজমারা বীর বিবি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলে বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রী রাস্তা অবরোধ কর্মসূচি করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধি করণীয় নির্ধারণ বিষয়ে পটুয়াখালী কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে 1.5 বছরে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,200। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইরানের বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও 1000-এরও বেশি মানুষ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। এবারে জানিয়ে দিব দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। শুরুতেই জানাবো প্রথম আলো। প্রথম আলো করেছে পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। সীমান্তে আবার গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক। আমরা সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করব, আল জাজিরাকে অধ্যাপক ইউনুস। দৈনিক ইত্তেফাক। ঝিলম নদীর পানি ছেড়ে দিল ভারত, বন্যার শঙ্কায় পাকিস্তান। অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা। বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত। আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু। শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি। আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। সমকাল। নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান। সিলেট থেকে প্রথম উড়ল কার্গো বিমান, গন্তব্য স্পেন। বাংলাদেশ প্রতিদিন। হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি। ইউনুস। সংকুচিত হচ্ছে অর্থনীতি, বাজেট নিয়ে যত সুপারিশ টাস্ক ফোর্সের। যুগান্তর। যুগান্তর করেছে এনবিআর এর 2 সচিবের পদ কি সোনার হরিণ, আমলাতন্ত্রের জালে বন্দী জনস্বার্থ। কারখানায় উৎপাদনে ধস, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। পিপল সাফার অ্যামিড সার্ভিস ডিসরাপশনস, আপ চেয়ারম্যানস অ্যাবসেন্স। Polls no later than June 2026, Yunus tells Al Jazeera. দর্শক, দেখে নিলাম প্রধান প্রধান শিরোনামগুলো। এবারে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে 37,000 কোটি টাকা। পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু বিতরণ নিয়ে 9-6 অভিযোগ। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। অর্ধেক চিকিৎসক নিয়ে খুঁড়িয়ে চলছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল। ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের দৌরাত্ম্য। এবং চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি জিম্বাবুয়ে বাংলাদেশ। ক্রিকেট সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ কোচ সিমন্সের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।